দর্শক, আমরা খবরে যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ভারতে করোনা পরিস্থিতির ব্যাপক খারাপ হওয়ার কারণে নানাবিধ ঝুঁকির মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে, নানা ধরনের এক্সপেরিমেন্ট, পরীক্ষা এবং পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এগোতে হচ্ছে, এবং সেই ধারাবাহিকতা কিংবা সেটির একটি প্রভাব আমাদের দেশে নিশ্চয়ই আসবেন বিশেষজ্ঞরা বলছেন। আমরা আজকের হ্যাপেনিং পয়েন্টে আমন্ত্রণ জানিয়েছি আমার অসম্ভব রকমের দুজন প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন, একদম মানে কি বলবো, সবসময় আমি তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি। আমাদের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং অধ্যাপক ডক্টর এ বি এম আবদুল্লাহ স্যার, দুজনকেই অভিনন্দন জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। মান্নান স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা বলছিলাম যে প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগে সেই আঁচটি আরেক প্রতিবেশী পায়, এটি স্বাভাবিক। বৃষ্টি হলে সেই বৃষ্টির জলের ছটাও আমাদের এখানে আসে, এবং ধরেই নেওয়া হচ্ছে যে এরকম একটি প্রভাব আমাদের হলেও হতে পারে। এবং সাম্প্রতিক সময়ে আজকে আমি আর আপনি যখন কথা বলছি সেই মুহূর্তে তাদের প্রায় 3.5 লাখেরও বেশি আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা 3,000 ছুঁই এরকম একটি সংখ্যা। সব কিছু মিলিয়ে আমাদের নানাবিধ হোমওয়ার্ক পরিকল্পনা নিয়ে এগোতে হচ্ছে। সেই প্রস্তুতি নিশ্চয়ই স্যার রয়েছে, কি জানাবেন আমাদেরকে মান্নান স্যার? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা তো আর এখন ব্যাখ্যার অপেক্ষা করে না। ভারতের মতো একটা বিশাল রাষ্ট্র, প্রায় 130 কোটি মানুষের একটা দেশ, আমাদের যেখানে 16 কোটি বা 17 কোটি। ভারতের যে অবস্থা দেখছি গত কয়েকদিন, দুঃখজনক। তাদের সঙ্গে আমাদের পুরো সমবেদনা আছে, সেটা তো স্বীকার করতেই হবে। এর বাইরে বাস্তবিক কিছু বিষয় আছে। ভারতে যদি, আমার ধারণা, আমি বিশেষজ্ঞ নই, প্রফেসর আবদুল্লাহ পরে বলবেন, ভারতে যদি ভারতে যদি কন্টেন্ট না হয়, আমার ধারণা আমার এখানে কন্টেন্ট করা নেক্সট টু ইম্পসিবল। কারণ এত লম্বা, এত পরাস একটা বর্ডার, এত মানুষ, পশু পাখি, পানি, হাওয়া, নিত্য আসা যাওয়া করছে এদিক দিয়ে। সুতরাং এখানে যে এটা আটকানোর যে কত ভয়ঙ্কর ব্যাপার, এবং সিল আপ না করা পর্যন্ত ভারতে যে এক্সপ্লোশন, যে বিস্ফোরণ অবস্থা এখন ভারতের, আল্লাহ তাদেরকে বাঁচাক, আমরা চাই, প্রার্থনা করি। কিন্তু এট দ্য সেম টাইম নিজের ঘরকে তো সুরক্ষা করতেই হবে, নানা নানা মেজার নিতে হবে। এবং সবচেয়ে বড় মেজার ওনারাই বলেন বিশেষজ্ঞরা, নিজেকে আইসোলেট করা, নিজেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এবং ভারত থেকে বিচ্ছিন্ন করার একমাত্র প্রথম প্রধান পথ হলো বর্ডারটা সিল আপ করা। সেটা সরকার করেছেন। এইটা এইটা তো একটা এটা স্বাভাবিক বিষয়। তবে এর এফিকেসি, সার্থকতা কতটুকু, আমার যা মনে হয়, ও বিশেষজ্ঞ হিসাবে, এই যে বন্ধের পরপর গত 2-3 দিনে এই যে ছবলটা স্প্রেড, যেটা ইনফেকশনের যে গ্রোথ ছিল, এটা কিছুটা হলে টেমড হয়েছে। আমার মনে হয় যে বোধহয় কিছুটা মানছে। যদি এইটা টেমড হয়, একটু কমের দিকে আসে, তাহলে এর যে ফল আউটটা, মৃত্যু হোক বা সাফারিং হোক, বাউন্ড টু ফল ইন ডিউ কোর্স। সুতরাং আশা করি যাদের দেখেছি অনেকের অসম্ভব কষ্টের ব্যাপার, মা বোনেরা আছেন, বাচ্চারা পর্যন্ত আছে, এখানে দেখছি বয়স্ক লোকেরা আছেন, তারা তো জানতেন না এটা হবে। কিন্তু এখন আমি ভেরি সরি, আমি আই ক্যান সে সরি, কিন্তু বেরিয়ে আসার জন্য তাদেরকে এখন নিজের দেশে ফিরবেন। আমার তো মনে হয় ইমিগ্রেশনের এখন সমস্যা হওয়ার কথা নয়। যে সমস্যাটা আমি দেখছি এই মুহূর্তে, মানে এইবারে আসার পর পর তারা কিভাবে আসবেন, বাস, গাড়ি ইত্যাদি ইত্যাদির একটা অপ্রতুলতা হবে। ট্রেন বন্ধ আছে ওপার থেকে এখন, এইগুলা মিলিয়ে একটা সমস্যা হবে। আমাদের অফিসাররা যারা আছেন, ইমিগ্রেশনের অফিসার, বর্ডারের অফিসার, আমাদের নিরাপত্তা যারা আছেন, সবাই মিলে কষ্ট করে, এবং যারা আসতেছেন তাদের কাছে আমি নিবেদন করবো, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। বৃহত্তর স্বার্থে, দেশের মানুষকে বাঁচাবার স্বার্থে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, তার প্রথম এবং প্রধান কাজই হলো মানুষের জীবন সুরক্ষা করা। শি ইজ ট্রাইং হার আটমোস্ট, চেষ্টা করতেছেন। আপনারা একটু সহ্য করে এক একটা দিনের মধ্যে আমি আশা করি আমাদের আমলারা এবং পক্ষ মিলে আপনাদের আশাটাকে সুগম করবো বলে আমি মনে করি। তবে এর কোনো বিকল্প ছিল না আমার জানা মতে, এইটাই বোধহয় একমাত্র পথ ছিল এই মুহূর্তে। জি, বরং আমি অসংখ্য আরো একটা ধন্যবাদ এগিয়ে স্যার। আমি আসবো আবারও আপনার কাছ থেকে। আমাদের সঙ্গে আবদুল্লাহ স্যার আছেন, যেমনটা বলছিলাম যে স্যার যে কথা বলতে আমি একদম পরিষ্কার ভুল করেই বলতে চাই যে মান্নান স্যার এবং আবদুল্লাহ স্যার যখন কথা বলেন, মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয় তাদের কথা শুনেন, এটি একটি দিক। পাশাপাশি এই মুহূর্তে যতটা ঝুঁকির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, বা ভারতের অভিজ্ঞতায় অক্সিজেন সংকটটি যেভাবে দেখলাম, কিংবা অক্সিজেনের যে বিস্ফোরণ ঘটলো, প্রায় কেরালাতে 21 জন মারা যাওয়ার বিষয়গুলি দেখলাম, এবং পর্যাপ্ত অক্সিজেন আমাদের রয়েছে কিনা, এই ধরনের পরিকল্পনা কিংবা হোমওয়ার্ক করে রাখা, ঠিক করে রাখা, যদি আমাদের পরিস্থিতি আয়ত্তের বাইরে যায় তাহলে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারবো, সেটিও কিন্তু এখন থেকে ভাবনা চিন্তার মধ্যে একটি থাকে। সবকিছু মিলে আবদুল্লাহ স্যার কিভাবে দেখছেন?
না, ধন্যবাদ আপনাকে। দর্শকদেরও স্বাগত জানাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা শুনলাম, উনি অত্যন্ত যুক্তি সহকারে যে কথাগুলো বলছেন তার সঙ্গে আমি একমত। আমি আসলে অত্যন্ত উদ্বিগ্ন, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত, অনেক আক্রান্ত, অনেকেই মারা যাচ্ছেন। আমি তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তবে এই কথাও সত্য যে যেহেতু এটা পার্শ্ববর্তী দেশ, আপনার কথা দিয়েই শুরু করতে হয় যে পাশের ঘরে যদি আগুন লাগে, এই আগুন তো আমার ঘরে লাগার সম্ভাবনাটাই তো বেশি। সাধারণত লাগে, এটাই তো নিয়ম, আমাদের প্রোটেকশন নিতেই হবে। ইতিমধ্যেই সরকার যে সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে, বর্ডারের জন্য কঠোর একটা নিয়ন্ত্রণ, বর্ডার রেস্ট্রিক্ট করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে মানুষ ঢুকতে না পারে। আকাশপথ, নৌপথ, স্থলপথ সবগুলোই কঠোর নিতে হবে। তবু আমাদের একটু খেয়াল রাখতে হবে, অনেক লোক কিন্তু ওই দেশে আটকে আছে, এটাও ঠিক। আবার এই যে কেউ কেউ কোয়ারেন্টাইনে আসছে, আসার পরে আবার পালায় গেছিল, তাদেরকে আবার যে কোনোভাবে পাওয়া গেছে, ওদের তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, ঝুঁকি কিন্তু রয়ে গেছে। আমাদের একটু খেয়াল রাখতে হবে। ভারতের যে ভেরিয়েন্টটা, ডাবল ভেরিয়েন্ট, ট্রিপল ভেরিয়েন্ট শোনা যাচ্ছে, এমন একটা বেঙ্গল ভেরিয়েন্ট শোনা যাচ্ছে, এটা অত্যন্ত ডেঞ্জারাস এবং এটা দ্রুত সংক্রমণ ছড়ায় কয়েক গুণ। বর্তমান যেটা ভাইরাস, যে কোভিড, যেটা আমরা আগে যেটা ছিল গত বছরের, তার চেয়ে এই ভাইরাসটা দ্রুত সংক্রমিত হয়, 2-3 গুণ বেশি সংক্রমিত হয় যে কোনো বয়সের। আগে তো বলতে বয়স্ক রোগদের আক্রমণ করতো, যারা কোমরবিডিটি তাদের আক্রমণ করতো, তারা এটা দেখা যাচ্ছে যে কোনো বয়সে আক্রমণ করে এবং দ্রুত রোগীর অনেক সময় লক্ষণ বোঝা যায় না, হঠাৎ করে রোগী সিরিয়াস হয়ে যায়, অক্সিজেন শ্বাসকষ্ট হয়, কাশি হয়, অক্সিজেনের স্বল্পতা হয় এবং রোগী মারা যায়। এই ঘটনা কিন্তু ঘটছে। তো যাই হোক, আমাদের সতর্ক হতে হবে আরেকটা কারণে, যে স্থলপথ, নৌপথ যেগুলো আমরা বন্ধ করলে এগুলো ঠিক আছে, এটা যেন কঠোর ভাবে মেনটেন করা হয়। একটা জিনিস জনগণের উদ্দেশ্যে আমি বলবো, এই রোগটা সম্বন্ধে নতুন জানা যাচ্ছে, এতে বায়ুর মাধ্যমে ছড়ায়। সুতরাং বাতাসের মাধ্যমে ছড়ানো কিন্তু একটা ঝুঁকি আমাদের রয়েই গেছে। তো বাতাস তো আর কোনো বর্ডার লাগে না, বাতাস তো আর কেউ আটকাতে পারবে না। যদি বাতাসের মাধ্যমে, এটা যদিও রিসার্চ হয়, তারপর অনেক সায়েন্টিস্ট একমত যেটা দ্রুত বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে। আমার এটাও ভয় যে বাতাসের মাধ্যমে এই ভারত থেকে যেটা আমাদের মধ্যে আসে না ছড়ায়। সেই জন্য জনগণকে আগেই বলবো, প্রথম কথা আপনার মনে রাখবে, আমাদের স্বাস্থ্যবিধি কিন্তু ভালো করে মানতেই হবে, একদম পুঙ্খানুপুঙ্খ করবে। কোনো দ্বিমত নাই, আমাদের কোনো জন্য ঢিলা ঢালা, গা ছাড়া ভাব, খামখেয়াল এসব আপনার কেউ না করেন। আপনার অবশ্যই মাস্ক পরে, এবং ডাবল মাস্ক হলে ডাবল প্রোটেকশন দেয়। ডাবল মাস্ক পরবেন, হাত ধোয়ার চর্চা চালু রাখবেন। সবচেয়ে ডেঞ্জারাস হলো যে শারীরিক দূরত্ব, এটা আমরা মেনটেন কিন্তু করছি না বা করার চেষ্টাও করছি না, বা অনেকেই করেন না, সবাইকে ঢালাও দিতে চাচ্ছি না। এটা কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে মেনটেন করবেন। আর আমাদের প্রস্তুতি বলতে, আমাদের দেশ, আমাদের তো ছোট দেশ, জনঘনত্ব তো অনেক বেশি, অনেক লোক, 17-18 কোটি লোক। আমাদের কিন্তু প্রস্তুতি যা আছে, এই প্রস্তুতি আরো যেন কার্যক্রম হয়, বেগবান হয়, কিন্তু চালিয়ে নিতে হবে। বিশেষ করে হাসপাতালের সক্ষমতা যেন আরো বাড়ে। অক্সিজেনটা হলো সবচেয়ে, ইন্ডিয়াতে অনেক লোক মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে। এমনকি শোনা যায় ওই ট্রাক দিয়ে যে অক্সিজেনের সিলিন্ডার, সেখানে লুট হয়ে গেছে, কালোবাজারে অক্সিজেন, এরকম ঘটনা কিন্তু শোনা যায়। আমাদের জন্য এই সমস্ত অবস্থার সম্মুখীন হতে না হয়, সেজন্য আমরা এখন থেকে চেষ্টা করব দ্রুত যে কোনো ভাবে অক্সিজেন যেন আমরা সংরক্ষণ করে রাখতে পারি। কারণ কি হবে আমরা তো বলতে পারছি না। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, আপনি জানেন হয়তো যে আগে 1 মাস 2 মাসে যে অক্সিজেন আমাদের খরচ না হতো, এখন 1-2 দিনেই অক্সিজেন খরচ, এত ডিমান্ড হয়ে গেছে। সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতেই হবে। হাই ফ্লো বলেন, নর্মাল যে অক্সিজেন, সবগুলো যেন পর্যাপ্ত থাকে। রুগী আসতে অন্তত অক্সিজেন যেন পায়, এতটুকু কিন্তু আমাদের নিশ্চয়তা, বিধান নিশ্চয়তা করতেই হবে, যেন আমরা আমাদের মানুষগুলোকে যতটুকু সম্ভব আমরা তাদের স্বাস্থ্য সুরক্ষা বলেন, তাদের জীবন থেকে, তাদের সংক্রমণ হলে যেন বাঁচাতে পারি, এই ব্যবস্থা কিন্তু নিতে হবে আমাদের। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার একটু মান্নান স্যারের কাছে যেতে চাই। স্যার, একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে বিশেষ করে এটি তো এক ধরনের চ্যালেঞ্জ, যেটি আব্দুল্লাহ স্যার বললেন যে অক্সিজেন মানে যেন কোনো স্বল্পতা না হয়, কারণ আমরা প্রতিবেশীর বিষয়টি দিয়েই তো আমরা শিখব। অন্যদিকে আমরা দেখছি যে আমাদের মধ্যে যারা আছেন, যারা একটু এবিসিসিআই এর সঙ্গে ছিলেন বা আছেন এখনো, তাদের পক্ষ থেকে একটা ছোটোখাটো চাপ যে শপিং মলগুলো খোলা, দোকানপাটগুলো খোলা, অর্থনৈতিক কর্মকাণ্ড যেন সচল থাকে, সক্ষম থাকে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থ মানুষ, সাধারণ মানুষদের জন্য কিন্তু খাদ্যের সরবরাহ অনলাইনে কিংবা মোবাইল ফোনের মাধ্যমে সেটি হচ্ছে। স্যার, নিশ্চয়ই আপনি জানেন এই পরিকল্পনাগুলোর মধ্যে আপনারা আছেন। কিন্তু এই যে খুলে দেওয়ার বিষয়টি, যে তাদের একটা চাপ, যে চাপ জোর করে বইমেলা খোলা রাখতে হবে, এবং মাস শেষে যখন হিসেব নিতে গেলাম, মানে আমার আগ্রহের কারণে দেখলাম যে গেল বছর যেখানে 103 কোটি টাকা বই বিক্রি হয়েছে, এবার বিক্রি হয়েছে 2.5 কোটি টাকা।
মানে খুব বেশি টাকা কিন্তু বিক্রি করতে পারেনি, অর্থাৎ মানুষই যাচ্ছে না। মার্কেটগুলোরও একই অবস্থা, জোর করে প্রেসার করে খোলার একটা ব্যবস্থা হয়েছে, খুলেছেন, এখন বলছেন যে গণপরিবহন বন্ধ তাই লোক আসছে না, পরিবহন খুলে দিন, কিংবা খুব বেশি বেচা বিক্রি হচ্ছে, সেটিও কিন্তু না। কিন্তু তাহলে এই যৌক্তিক দাবিগুলির কাছে বা অযৌক্তিক দাবিগুলির কাছে আমরা যাব কেন একটা দিক? আবার সরকার তো সহযোগিতা করছেই সেই বিপন্ন মানুষগুলোর কাছে। সবকিছু মিলে নিশ্চয়ই স্যার অনেক কিছু বলার আছে। মানান স্যার। ধন্যবাদ। যেটা প্রথম বলা দরকার যে লকডাউন নিয়ে অনেকে বলেন, মন্তব্য করেন যে টোটাল লকডাউন, কমপ্লিট লকডাউন ইত্যাদি ইত্যাদি কথা। আমার মনে হয় না, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এইটা আমার মনে হয় এটা বাস্তবিকভাবে সম্ভব নয়। অনেক কারণ, শুধু আমাদের দেশের কোথাও পারছে না। এমনকি উন্নত দেশগুলা, যারা ইউরোপীয় দেশগুলা, ইটালি, স্পেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, আমি নিজেও থেকে দেখে এসেছি, সম্ভব নয়, কারণ এটা জীবনের প্রশ্ন এখানে। সুতরাং সেইখানে আমি যেটা করার সম্ভব মনে করি, ম্যানেজড লকডাউন। এক্স্যাক্টলি, হ্যাঁ। যে আপনাকে ঠিক আছে লিমিটেড ওয়েতে আপনার অ্যাক্টিভিটি থাকবে। এই যে ধরুন, আপনি একটা উদাহরণ দিচ্ছি, ধান কাটার মৌসুম আমাদের এখন, জীবন মরণের খাবার আমাদের মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে সারা দেশে, বুড়ো ধান, হাজার হাজার শ্রমিক কাজ করছেন। কোন সরকার এটাকে লকডাউন করে তাদেরকে ধান থেকে বিচ্ছিন্ন করবে? যে শ্রমিক, যে কৃষক তার ধানটা ফোরালো, তা থেকে বিচ্ছিন্ন করার মতো শক্তি কোন সরকারের পৃথিবীতে আছে? এইগুলা বাস্তবিক জিনিস, যেগুলা এখানে যেটা হলো মিনিমাইজ করা, সবচেয়ে কম এক্সপোজারে গিয়ে আমাদের এই কাজটা করতে হচ্ছে। শুনেন, আমরা বর্ডার বন্ধ করতে পারবেন, প্রধানমন্ত্রী বর্ডার বন্ধ করতে পারবেন, কিন্তু আমি আমার বডিকে বন্ধ করবেন কে? তিনি পারবেন না। আমার বডিকে বন্ধ করতে হবে আমাকে। ডক্টর আব্দুল্লাহকে তার নিজের মাস্ক পরে, তার নিজের হাত ধুয়ে, সরে থেকে নিজেকে সুরক্ষা দিতে হবে। এই যে ডাবল একটা ব্যাপার, সরকার পারবে ম্যানেজ করতে প্রশাসনিক ভাবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি গিয়ে গিয়ে প্রত্যেককে ধরে এনে কোনো সরকার পারবে না। এই জন্য আমাদের একটা নাগরিক দায়িত্ববোধ, দেশপ্রেম, যাই বলুন না কেন, এবং একটা তাড়না, আমাকে বাঁচতে হবে এই যন্ত্রণা থেকে। এইটা মিলে যদি আমরা কাজ করি, তাহলে বোধহয় একটা ম্যানেজ লকডাউনের মাধ্যমে দেওয়ার যে পসিবিলিটি, আমরা এই যন্ত্রণা থেকে মানে কিছুটা কমে আসবে, এবং কিছুটা কমলে আমরা আশা করি যে আমাদের পরবর্তী অন্যান্য বিষয় যেগুলো আছে, এইগুলো হয়তো কন্ট্রোল হবে। অক্সিজেন, ও মাই গড, আমি ইন্ডিয়ার যেটা খবর করি, ভয় লাগছে আমার এখানে। তবু আমার ভালো লাগলো, আজকে সকালে দেখলাম আমার মোবাইল ফোনে একটা মেসেজ আসছে কমার্শিয়াল, আমরা রেডি, আমার কাছে প্রচুর অক্সিজেন আছে, আপনি চাইলেই এই নাম্বারে ফোন করলে আপনার বাসায় পৌঁছে দিব। হি ডাজ নট নো মি, এমনি হয়তো অনেক জায়গায় দিয়েছে। তার মানে আমি আশ্বস্ত হলাম যে বোধহয় মোটামুটি আমাদের ইন্টারনাল সাপ্লাই বোধহয় ভালোই আছে। আই ডোন্ট নো দ্য ডিটেইল, প্রফেসর আব্দুল্লাহ তার ভালো জানবেন। স্যার, আমি আরেকটা প্রসঙ্গ আপনার কাছে যেতে চাই। ম্যানেজড লকডাউনের কথা আপনি বলছেন, এবং এটি কিন্তু কার্যত ক্ষেত্রে আমরা দেখেছি যারাই লকডাউন করে সুফল পেয়েছে তারা কিন্তু এই ম্যানেজড লকডাউন কথাই, মানে এই টার্মটি কিন্তু ব্যবহার করেছে এবং সেটি করেছেও। কিন্তু আমাদের বাস্তবতার একটি ছোট্ট উদাহরণ দেই, যে আমরা একেবারে এত বেশি কৌশলী হই যে আমরা মাস্কটা পরি না। সেটা আপনিই বলছিলেন যে আমার শরীরটা আমি যদি নিজেই বন্ধ না করি তাহলে কে বন্ধ করে দিবে? কিন্তু যারা এই ম্যানেজ লকডাউন করছেন, আমি গার্মেন্টস শিল্পের কথাই বলছি, তারা আজকে থেকে বলছেন যে তাদের ঈদের আগে ৬,০০০ কোটি টাকার একটা এইটা দিতে হবে তারা যেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অথচ তাদের শিল্প কারখানা খোলা, ব্যবসা বাণিজ্য খোলা, এক্সপোর্ট করছেন, সব কিছুই ঠিক আছে। এগুলো কি অতি মাত্রায় সুবিধা পাওয়ার জন্যই কি আপনার মনে হয়? না, শুনেন, আমাদের ইকোনমি এখন যে পর্যায়ে পৌঁছেছে, যে অ্যাক্টিভিটি যে পৌঁছেছে, এর যে মোমেন্টাম, এই মোমেন্টামকে রুখে দেওয়ার মতো শক্তি এই মুহূর্তে সরকারের নেই। লেট মি বি ফ্র্যাঙ্ক অ্যাবাউট ইট। ওর নিজস্ব শক্তি, সুতরাং এইটাকে ওই যে বলেন ড্রাইভিং সিটে বসে ডানে বাউ করে আগে যাওয়া। আমি একটা উদাহরণ দিই, প্রফেসর আব্দুল্লাহকে আমি সাক্ষী মানবো। এই দেশে কি কলেরা, বসন্ত, যক্ষা, ম্যালেরিয়া, কালাজ্বর, বছরের পর বছর হাজার হাজার মানুষ মারা যায় নাই? আমাদের পূর্বপুরুষরা, বাপ দাদারা মাঠে মধ্যে মারা যান নাই ২৫ বছর? তাই বলে কি আমাদের জীবন বন্ধ হয়ে গিয়েছিল? আমরা কাজও করেছি, বেঁচেও আসছি, এবং আমরা এই পর্যায়ে এসেছি। যেটা আমি বলতে চাই এখানে, আই হোপ কোনো মিসআন্ডারস্ট্যান্ড করবেন না, এই যন্ত্রণার সঙ্গে আমাদের সহবাস করতে হবে। We have to coexist with it, adjust করে, এবং আমাদের জীবনকে আমরা বন্ধ করতে পারবো না। That will be suicidal. করোনায় মারা যাব, হাঙ্গারেও মারা যাব, ডাবল ডেথ আমরা চাই না। সুতরাং হাঙ্গার, ইকোনমি, এইগুলাকে আমরা ম্যানেজ করতে হবে সব মিলে। এই জন্য আমি যে কথাটা বলছিলাম, আমার রুজি থেকে, এই আরেকটা নিষ্ঠ উদাহরণ দেই, সুন্দরবনে মৌয়াল যারা মধু আহরণ করে, তাদের বাপকে বাঘে খেয়েছে, তাই বলে কি সে ঘরে বসে থাকে? সে ওই মধু আহরণ করতে যায়?
দ্যাট ইজ দ্য রুল অফ দ্য ওয়ার্ল্ড। এইভাবে মানুষ বাঁচে। আমি যেটা বলতে চাই যে আমাদের যার যে কাজ, কৃষকের কাজ কৃষকের, ডাক্তার সাহেবের কাজ ডাক্তারের, আমার কাজ আমাদের কাজ মিনিমাইজ করে আননেসারি বিষয়গুলোকে বাইর করে দিয়ে মিনিমাম যেটা না করলে না হয় আমাদের করে আমাদের জীবনটাকে চালিয়ে নিতে হবে। দ্যাট ইজ হোয়াট ইজ ম্যানেজড লকডাউন বা ম্যানেজ আইসোলেশন বলুন, যেভাবে বলুন। এছাড়া আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি কোনো বিকল্প দেখছি না। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা একটু আব্দুল্লাহ স্যারের কাছে যেতে চাই। স্যার এই মুহূর্তে যারা এটা একটু নিউজ খুলেছেন নিশ্চয়ই দেখছেন যে আমাদের যে ব্রেকিং নিউজটি যাচ্ছে যে রাশিয়ার তৈরি স্পুটনিক 5 সেটির আনুষ্ঠানিক অনুমোদন বাংলাদেশ দেয়া হয়েছে এবং সেই অর্থে অনেক দূরও এগিয়েছে যে আমাদের নিজেদের দেশে সেটি তৈরি করা, ব্যবহার করা, স্বল্প আকারে আমরা রপ্তানিও করতে পারবো, এটি একটি দিক। পাশাপাশি আব্দুল্লাহ স্যার যেমনটা মান্নান স্যার বলছিলেন যে একেবারে আমরা যদি আমাদের শরীরটাকে নিজেরাই রক্ষা কবচ হিসেবে ব্যবহার করি, অর্থাৎ ঘুরে ফিরে সেই পুরনো কথা যে আমরা মাস্ক পরবো, স্বাস্থ্যবিধি মানবো, প্রয়োজনে ডাবল মাস্ক পরবো, কিন্তু কথা না শুনলে কিভাবে কথা শোনাতে হয়, নিশ্চয়ই স্যার সেই ভাবনাও ভেবেছেন। আব্দুল্লাহ স্যার কি জানাবেন? আচ্ছা, আমি আপনার এই প্রশ্নের জবাবটা আগে দেই, পরে টিকা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমি লকডাউনের একটা পয়েন্ট অ্যাড করি। আসলে লকডাউন যেটা আমাদের দেশে চলছে বা এখনো চলছে, এটা বলতে পারেন রিয়েল সেন্সে সাইন্টিফিক ওয়েতে এটা কোনো লকডাউনই নেই, এটা আসলে সম্ভব না। কারণটা হলো যখন লকডাউন ঘোষণা করা হলো 5 তারিখে, আপনি খেয়াল করছেন নিশ্চয়ই মনে আছে, মানুষ কিন্তু স্রোতের মতো গ্রামে চলে গেছে, ট্রেন লঞ্চ বাস যে যে গাড়ি ঘোড়া ভাড়া করে সব। মনে হয় এটা, আমি বলছি এটা লকডাউন তো, এটা গণ ছুটি হয়ে গেছে, মানুষ চলে গেছে প্রায়। ফলে হয়ে গেছে কি দেখেন, আগে কিন্তু 31টা জেলায় ছিল, এই যে গ্রামে গঞ্জে মানুষ চলে গেল, এই যে ঢাকা থেকে গেল, মনে করেন কার মধ্যে ভাইরাস আমরা তো জানি না, আমরা যাই সারা দেশে কিন্তু ছড়ায় দিই। প্রথমে যায় নিজের বাপ মা ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী এদের গ্রামে গঞ্জে ছড়াই গেছে, এইভাবে কিন্তু পুরা দেশে ছড়াই গেছে এটা আসলে। এখন দেখবেন আবার লোকজন কিন্তু ছুটে ছুটে আবার ঢাকায় চলে আসছে, শহরে চলে আসছে, একবার যাওয়া আসে, এই যে যাওয়া আসে এতে কিন্তু সংক্রমণ আরো বেশি হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হলো, মানুষ তো আসলে, যেটা আপনাকে স্বীকার করতেই হবে, আমাদের যে নিম্ন আয়ের যারা লোক, দিন এনে দিন খায়, এরকম প্রচুর লোক আছে আর কি। রিক্সাওয়ালা বলেন, যে গার্মেন্টস বলেন, যে তারপরে যে ফুটপাতে যারা কাজ করে, ফেরিওয়ালা, এরকম প্রচুর লোক আছে, 2-2.5 কোটি, তারা তাদের একদিনের সঞ্চিত খাদ্যও কিন্তু নাই, তাদেরকে দিন আইনে খাইতে হয়। এমনকি তাদেরকে অনেক মিডিয়াতে, আপনাদের মিডিয়াতে আমি দেখছি, তারা বলতেছে আমরা করোনায় মরবো না, করোনা টরোনা বুঝি না, আমরা যদি মরি না খাই মরবো। সুতরাং ওদের পেটের জ্বালাই কিন্তু আর মরবে, এরা বিশ্বাসও করে না করা। এখনো তো অনেক লোকজন মনে করে যে এটা বড় লোকের লোক, এটা গরিবদের না, গরিবরা সময় নেবেন। গ্রামে কিন্তু লোকটা এখনো করোনা বুঝেও না, কিছু স্বীকারও করে না, মাস্ক তো পরেই না, আর মনে করে করোনা টরোনা এগুলো সব আপনাদের। আমাকে এমনও বলছে এটা আপনাদের মুখে শুনি আর টেলিভিশনে দেখি, করোনা ফোনে কিছু নাই। সুতরাং তারা কিন্তু তার জীবনের সঙ্গে জীবিকার সামঞ্জস্য দেখে কিন্তু চলতে চায়। তার জীবনটা জরুরি, এটাও সত্য, কিন্তু জীবনটা বাঁচবে কি দিয়ে, তার জন্য জীবিকাও দরকার। আমি মনে করি যে সীমিত ভাবে যেভাবে চলছে এটাই চলবে, তবে জনগণকে মনে রাখতে হবে তার সুরক্ষা, তার নিরাপত্তা তার নিজের কাছেই। আমার সুরক্ষা, আপনার নিরাপত্তা আমার কাছে। আমি সুরক্ষার ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে নিজে যদি সজাগ না হই, তাহলে তো সরকার জোর করে এটা পারবে না। অর্থাৎ আমার নিরাপত্তার জন্য আমি বাঁচলে আমি বাঁচবো, পরিবার বাঁচবে, পাড়া প্রতিবেশী বাঁচবে, গ্রামের লোক বাঁচবে, দেশ বাঁচবে। এইটা যেন মানুষের চিন্তা, কেউ যেন মনে করে আমার তো করা না অমুক, এটা কিন্তু ঠিক না। আমি আমার পাশে কে তার মধ্যেও থাকলো, এটা আমার মধ্যে আসতে পারে। সুতরাং আমি আমার সুরক্ষার ব্যাপারে অবশ্যই যত্নবান হবো, এটা আমার নাগরিক দায়িত্ব। আমি মাস্ক অবশ্যই পরবো, ডাবল মাস্ক করবো, হাত ধোয়ার চর্চা, বিশেষ করে শারীরিক দূরত্ব এটাও মেনটেন করবো। এবং যারা টিকা নেন না, অনেকে কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্ব ভয়ে আছেন, টিকা নেবে কি নেবে না, নিলে সাইড ইফেক্ট হবে, পার্শ্বপ্রতি, এইসব ভুলে গিয়ে টিকাও কিন্তু আমাদের নিতে হবে। এই কাজগুলো যদি আমরা চালিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই আমি আমাকে সুরক্ষিত রাখতে পারবো, আমার পরিবার পরিজন পাড়া প্রতি সবাই বলতে দেশের মানুষ কিন্তু ভালো থাকবে। টিকার কথাটা একটু বলে নিই আমি। টিকাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ শুরু থেকে তো জনগণের ভয় একটা ছিলই। যখন টিকা আসে নাই তখন মনে করছে পাবো কিনা, যখন পাইলাম তখন আবার বলতে নিবো কিনা, এরকম কথাবার্তা কিন্তু চলছে। তারপরেও টিকার কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে চলছিল আমাদের দেশে, ভালোই চলছে, এখনো চলছে। একটু প্রবলেম হয়েছে, ইন্ডিয়াতে তো ভয়াবহ আকার ধারণ করছে, তারা হয়তো ওই টিকাটা সময় মতো দিতে পারছে না, দিবে। তাও আমি বিশ্বাস করি যেগুলো চুক্তি অনুযায়ী যেগুলো দেওয়ার কথা, আমি বিশ্বাস করি ইন্ডিয়া অবশ্যই ওই টিকাগুলো আমাদের দিবে। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সচেতন, ওনার প্রজ্ঞা বলেন, দক্ষতা বলেন, পারদর্শিতা বলেন, উনি কিন্তু টিকা আনছেন। আমাদের দেশে এখনো পৃথিবীর 139টা দেশ টিকা পায় নাই, আমরা কিন্তু পাচ্ছি, সুন্দরভাবে চলছে। আমরা বাকি টিকাও পাবো। তবে হ্যাঁ, আমাদের দেশে তো অনেক টিকা দরকার, সরকার অন্য জায়গা থেকে আনার চেষ্টা করছে। রাশিয়ার সঙ্গে যে চুক্তিটা হয়ে যাচ্ছে বা হয়েই গেছে প্রায়, এবং তারা শুধু টিকা দিবে না, টিকাও তো এই দেশে যাতে তৈরি হয়,
এটারও ব্যবস্থা করার চেষ্টা চলছে। আমি মনে করি, আমি কিছুদিন আগে একটা মিডিয়াতে বলছিলাম এই টিকা আমাদের দেশেই যাতে তৈরি হয় এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে আমরা প্রয়োজনে গরিব দেশকে হয়তো এমনিও দিতে পারবো বা প্রয়োজনে বিদেশে রপ্তানি করতে পারবো। আমি মনে করি এই উদ্যোগটা অত্যন্ত শুভ, আমি এটাকে স্বাগতই জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি শেষ করব, মান্নান স্যারের কাছে আবারও যেতে চাই। স্যার, তারপরও শেষ কথাই হবে, আপনি যে কথা বলছিলেন যে এই সব অস্থিতিশীলতা, এই সব ঝুঁকি এবং এই সব জীবন বাজি রেখে যে কর্মকাণ্ড, সেটি নিয়েই বাংলাদেশের এগিয়ে যেতে হয়েছে, বাংলাদেশের এগিয়ে যেতে হবে, এর বিকল্প আসলে কিছু নেই। আপনার কথা দিয়ে শেষ করব। মান্নান স্যার, শেষ কথা কি বলবেন? শেষ কথা আমার অবশ্যই হবে না। আমি যেটা মনে করি, আমি যেটা একটু আগে বলেছিলাম, যে আমাদের এই মাতৃভূমিতে আমরা আমাদের পূর্বপুরুষরা স্ট্রাগল করে, কষ্ট করে, হাজার ধরনের রোগ বালাই পার হয়ে আমরা এখানে এসেছি। আমাদের এই যে পার হয়ে আমরা এখন এই পর্যায়ে আছি, এখন আমাদের পূর্বের তুলনায় সক্ষমতা অনেক অনেক বেশি। আমাদের পূর্বপুরুষরা যে এক্সপোজ ছিলেন, যেভাবে কোনো উপায় ছিল না, 20, 25, 30 বছর পর্যন্ত গোড়ায়ু ছিল, সেখানে আমরা 74, 75 নিয়ে চিন্তা করতেছি। এইটা মাথায় রাখতে হবে। আমাদের সুযোগ সুবিধা অনেক বেশি, এবং আমাদেরকে যে বর্তমান যে আসছে, আমাদের ঠান্ডা মাথায় এই যে গর্বিত জাতি হিসাবে এটা মোকাবিলা করার মতো অবস্থা আমাদের করতে হবে। এবং এই ভ্যাকসিনই বলুন আর অক্সিজেনই বলুন, প্রতিটি বিষয়ে সরকারের দায়িত্ব হবে এই আইটেমগুলোকে নিয়ে গভীর চিন্তা করা এবং সাপ্লাই লাইনটাকে সঠিক রাখা। আমার ধারণা, অবিশেষজ্ঞ ব্যক্তি আমি, আমার ধারণা অতীতের বড় বড় রোগ যেভাবে আমরা ফাইট করে উঠে এসেছি, এইটাকেও আমরা ফাইট করে উঠে আসতে পারবো। এবং এইটা একটা নতুন একটা সুযোগও আমাদের জন্য তৈরি করে দিয়েছে। হয়তো আমরা ভ্যাকসিন বানাতেও পারবো, গবেষণাও হবে, আমাদের সক্ষমতা বাড়বে। এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো ব্যাপার পরবর্তী পর্যায়ে। আমাদের নিজেদের মানুষকে, কোটি কোটি মানুষকে টিকা দেওয়ার মতো একটা অবস্থা আমাদের সৃষ্টি করতে হবে। আমার মনে হয় যে আমরা অন দা হোল এইটাকে ভয় পেলে আমাদের কোনো মুক্তি নাই। এটাকে সাহসের সঙ্গে মোকাবেলা করার প্রয়োজন, এবং এই জন্য নেতৃত্বের প্রয়োজন। সেই নেতৃত্ব আমি সরকারে কাজ করি, আমাদের নেতা খুব পরিষ্কার আছেন, তিনি সিদ্ধান্ত নিচ্ছেন। সেই সিদ্ধান্তগুলো প্রতিপালনের দায়িত্ব নাগরিক হিসাবে আমাদের সকলের। কে কোন দল করে কোথায় এই মুহূর্তে আছে এইগুলো বিষয় নয়, এটা জাতীয় একটা ইস্যু হিসাবে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবসময় খবরের আপডেট পেতে দেখতে থাকুন ATN নিউজ।